যে খবরে নজর রাখবো, আদতে একটি পোস্টে নজর রাখবো, সোশ্যাল মিডিয়া পোস্ট। কে করেছেন? দেবাংশু ভট্টাচার্য। কি লিখেছেন? লিখেছেন রেখা পাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্বাদ পেয়েছেন। এ কি ছেলে মানুষের পোস্ট নবীন কিশোর দেবাংশুর? তৃণমূলের প্রকল্প না রাজ্য সরকারের প্রকল্প? স্বাস্থ্যসাথী, তৃণমূলের ঘর থেকে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা দেওয়া হয় না বাছবিচার করা হয় বিজেপি বাম দেখে? না হলে এই পোস্টের ভিত্তিটা ঠিক কি? আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, এহেন পোস্ট কি একেবারেই বাল খেললো? দেখো, এটাই তো রাজনৈতিক মহল বলছে। স্বাস্থ্যসাথী যেটা যে কেউ যদি ইন্টারনেটে যায় তবে দেখতে পারবে 2625তম যে ক্যাবিনেট মিটিং, সেই ক্যাবিনেট নম্বর নোটিফিকেশন নম্বর 2625-এ স্বাস্থ্যসাথীকে গ্রহণ করা হয় 17ই ফেব্রুয়ারি 2016। ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন নাম্বার 1104FP 25শে ফেব্রুয়ারি 2016-তে। অর্থাৎ এগুলো তো পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনোদিন মুখ্যমন্ত্রী না হন, না থাকেন, তারপরে অন্য কোনো যদি কোনোদিন সরকার আসে, সেই সরকারের আমলেও তো এই যে স্বাস্থ্যসাথী প্রকল্প বা আজকে যে আমাদের সরকারি বাস আমরা ব্যবহার করি বা কলের জল ব্যবহার করা হয়। কালকে দেবাংশু ভট্টাচার্য যদি আমি কর্পোরেশনের কলের জলে লেখাপাত্র যদি নিজের মুখ ধোন, তাহলে কি সেইটা নিয়েও বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছেন বিজেপির প্রার্থীরা? তৃণমূল কংগ্রেস এবং কোথাও গিয়ে সরকারকে গুলিয়ে ফেলার যে লাগাতার চেষ্টা, এবং আমি জানি না এটা দেবাংশু ভট্টাচার্য, তিনি যথেষ্ট কম বয়সী একজন তরুণ তুর্কি, তিনি এটা একেবারে ছেলেমানুষি করে এই পোস্টটা করে ফেলেছেন কিনা, যদিও তিনি আইটি চিফ তৃণমূল কংগ্রেসের। সেইখান থেকে দাঁড়িয়ে বারবার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে যেখানে স্বাস্থ্যসাথী এমন একটা প্রকল্প অন্তত সাধারণ মানুষ বাংলাতে পাচ্ছে, যে প্রকল্পটা না পেলে হয়তো বহু মানুষ রাগে পুষ্ট। তার একটাই কারণ, আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলাতে ঢুকতে দেওয়া হয়নি। আয়ুষ্মান ভারত প্রকল্পের যে গোটা দেশের মানুষ, গোটা দেশের রেখা পাত্রের মতন প্রান্তিক মহিলারা যে সুবিধা পান, সেই সুবিধা আমাদের বাংলায় সন্দেশকালীন মহিলারা পাচ্ছিলেন না। তার জায়গায় দয়া দাক্ষিণ্য করে যে স্বাস্থ্যসাথী প্রকল্প দেওয়া হচ্ছে, তাতেও ওরা করার চেষ্টা করছেন দেবাংশু ভট্টাচার্যরা। আমি জানি না দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের থেকে টাকা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে আসে কিনা, এটা ভাবছেন কিনা, কিন্তু আদপে টাকাটা আমার, তোমার, সমাজবিতা, দেবাংশুর, রেখাপাত্র প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে এই স্বাস্থ্য প্রকল্পের টাকাটা আসে। এইটা বোধহয় তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং প্রার্থীরা ভুলে যাচ্ছেন, এবং তার জন্যই বারবার রেখাপাত্রকে টার্গেট করতে হবে বলে রেখাপাত্রের এখন ব্যক্তিগত যে স্বাস্থ্যসাথীর কার্ড, সেই কার্ডটাকেও পাবলিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ধন্যবাদ ময়ূখ। আমরা কথা বলছিলাম সিনেটর ময়ূখ রঞ্জন ঘোষের সঙ্গে, এবং যে প্রশ্নটা ময়ূখ তুললো, সত্যি সত্যি স্বাস্থ্যসাথী কার্ড এই যে রাজ্য সরকারের প্রকল্প, এ কি রাজ্য সরকারেরই প্রকল্প? যদি তাই হয় তাহলে কেন এই ছেলে মানুষের পোস্ট তৃণমূলের প্রকল্প বলে রেখা নিতে পারবেন না এরকম ধরনের কোনো প্রকল্পের সুযোগ সুবিধা? তিনি এই রাজ্যের বাসিন্দা নন, এমনটা কি? কারণ বারবার আমরা দেখেছি, বিভিন্ন সময়ে দেখেছি যে কাকলে ঘোষ দস্তিদার থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এসেছেন ভোটটা দিতে হবে, ভোট না দিলে, তৃণমূলকে ভোট না দিলে কোনো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তৃণমূল থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, তৃণমূলে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, এবং যদি না হয় তাহলে প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না, স্বাস্থ্যসাথী পাবা না, লক্ষ্মীশ্রী পাবা না। এহেন ভাষাতেই আমরা কাকলি ঘোষ দস্তিদারকে বলতে শুনেছি। সেই পথেই হাঁটলেন দেবাংশু ভট্টাচার্য। এবার আমাদের বিশেষ সেগমেন্ট চলতে চলতে মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। চলতে চলতে কংগ্রেস প্রার্থীর সঙ্গে একাধিক ইস্যুতে কথা বললেন রিপাবলিক বাংলার প্রতিনিধি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী মোস্তাক আলম, এবং এই মুহূর্তে আমাদের সরাসরি তার সঙ্গে আমরা কথা বলবো। প্রচার আমরা আগে থেকেই শুরু করেছি, প্রার্থী হিসাবে আজকে শুরু করছি। কোতোয়ালি ভবন হচ্ছে বরকত সাহেব আমাদের রাজনৈতিক গুরু, ছাত্র রাজনীতি ওনাকে দেখে শিখেছি, এবং উনি ওনাকে পাশে রেখে কোতোয়ালির বাড়িতে উনি রেখে এখানে রমজান মাসের সময় রেখে উনি একটা বই নিতেন, একটা বলতেন, পড়তেন আমাকে ছোটোবেলা থেকে। আমি প্রতিবাদী কণ্ঠ, লড়াকু হিসাবে আমাকে খুব উনি ভালোবাসতেন। সেই 74 সালে যখন আমরা স্কুলে লেখাপড়া করে কলেজে ভর্তি হয়েছি, শামসি কলেজে, পরবর্তীতে ইউনিভার্সিটিতে গেছি, তখন থেকে উনি আমাকে ভালোবাসতেন। বারবার জিতেছি, ওনার নির্বাচন করার সুযোগ পেয়েছি, মন্ত্রী হিসেবে ওনাকে দেখেছি।
ডক্টর গোলাম ইয়াজদানিকে এমপি হিসেবে দেখেছি, প্রিয়রঞ্জন দাসমুন্সিকে মন্ত্রী হিসেবে দেখেছি, সোমন মিত্রকে আমাদের রাজ্যের নেতা হিসেবে দেখেছি, প্রদীপ ভট্টাচার্যকে দেখেছি। বর্তমানে আমাদের জীবন যুদ্ধ লড়াই করছেন অধীর রঞ্জন চৌধুরী, যে জীবন যুদ্ধে লড়াইয়ে তিনি আজকে লড়াইয়ের সুযোগে তিনি আমরা করে দিয়েছেন। এবং রাহুল গান্ধীকে আমরা এবারে এই নিয়ে আসতে বলেছিলাম 31শে জানুয়ারি আমার হরিশ্চন্দ্রপুর বিধানসভার উপর দিয়ে মহানন্দাবাদ তৈরি করা বরকত সাহেবের এবং প্রিয়দা তার উপর দিয়ে আজকের দিনে এই যে আজকে প্রার্থী হয়েছেন এবং আপনার এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র এলাকাও অনেক বড়, আজকে যে প্রার্থী হয়েছেন কাকে উৎসর্গ করছেন, মানে আজকে এই দিনটাতে কার কথা মনে পড়ছে? আজকে মা বাবা তো থাকবেই, এবং যারা কংগ্রেস করতে গিয়ে প্রাণ হারিয়েছে তাদের জন্য আমি তাদেরকে উৎসর্গ করছি। আজকে বরকতদা নেই, রুবিদি নেই, তাদেরকে খুব মিস করছি। প্রিয়দা নেই, তাদেরকে মিস করছি। ডক্টর গোলাম ইয়াজদানি নেই, তাদেরকে মিস করছি। ডালুদা এজ খান চৌধুরী আমাদের জেলার প্রেসিডেন্ট সাংসদ, উনি কলকাতাতে আছেন, ওনার সাথে আমি দেখা করে এসেছি, উনিও আমাকে মদত করেছেন, তাদেরকে এই মুহূর্তে মিস করছি। ঈশা খান চৌধুরী আমাদের একসাথে প্রেস মিট করার ছিল, তো হঠাৎ কোনো জায়গায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রর এই যে ভোট কেন্দ্রে আপনি দাঁড়িয়েছেন, এখানকার মানুষদের যে সমস্যা এবং এই আপনার প্রধান ইস্যুটা কি থাকবে এবারে নির্বাচনে? প্রথম হচ্ছে কি এই নির্বাচনে যেটা আমাদের রাহুল গান্ধী যেটা ঘোষণা করেছেন, ন্যায় যাত্রা যেটা করেছেন, সেই লড়াইটা হবে আমাদের। প্রথম হচ্ছে মানুষকে বেঁচে থাকার অধিকার। ভারতবর্ষের সংবিধান বিপন্ন, বিচার বিভাগকে আজকে পক্ষগত করে দিতে চাইছে, সমস্ত স্বশাসিত সংস্থাগুলোতে সেখানে পার্টির ইনফ্লুয়েন্টেশন করার চেষ্টা করছে। প্রথম আমরা জিতে রাহুল গান্ধীর হাত শক্ত করতে চাই, ইন্ডিয়া জোট শক্ত করতে চাই। প্রথমে যদি মানুষ বাঁচতেই না পারে, ভারতবর্ষের সংবিধানকে যদি রক্ষা করতে না পারে, তাহলে আজকে বেঁচে থাকার তো কোনো মূল্য হতে পারে না। আমরা জন্মেছি মহাত্মা গান্ধী থেকে শুরু করে পণ্ডিত জওহরলাল নেহরু, মাওলানা আবুল কালাম আজাদ, ইনাদের এবং লাখো লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশের স্বাধীনতা। লোকসভা ভোটের আগে ফের অশান্ত দিনহাটা, তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। আবারও অশান্ত দিনহাটা, লোকসভা ভোটের আগে ফের অশান্তি, তৃণমূল বিজেপির সংঘর্ষে, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দিলীপ বর্মনের বাড়ি ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ। মাথা থেকে মানে দুই সাইডকে মানে একদম আক্রমণ করছে, যেভাবে আমরা প্রথম অবস্থায় তো ভাবছি যে কি নাতে কি, পরে তো দেখি না ঘরেই আক্রমণ করতেছিল, মানে সেই রকম গালিগালাজ পাচ্ছিল একদম মানে খারাপ ভাষায়। কারা বিজেপিরা। তারপরে হলো আক্রমণ করলো, তারপরে ওই যে ভাঙাচুরো করলো, তারপরে আমরা ঘর থেকে মানে প্রাণের ভয়ে আমরা ঘর থেকে বাইরে হওয়ার পরে পেছনের গেট দিয়ে খুলে আমরা পেছনের সাইডে গেছি। রাত্রি 1টা নাগাদ আমাদের কর্মী বীরেন সেন তার বাড়িতে তৃণমূলের কিছু মাতাল দুষ্কৃতিকারী তারা রাতের অন্ধকারে সেই বাড়িঘর ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আসলে উদয়নগুলোর মতো লোক, নোংরা লোক, যতদিন দিহাটা রাজনীতিতে থাকবে এই ধরনের নোংরা রাজনীতির দিহাটায় চলতে থাকবে। কারণ উনি পরিষ্কারভাবে জানে যে সাধারণ লোক ওনাকে পছন্দ করেন না, তাই ওনাকে গুন্ডামো করে টিকে থাকতে হবে। তবে এগুলো বেশি দিন চলবে না, আপনি দেখবেন অচিরেই এই অনুব্রত মণ্ডল বা শেখ শাহজাহান এদের মতো অবস্থা হবে উদয়নগড়। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপ চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায়, অতর্কিত হামলা রাত্রিবেলা, এবং সেখানে তারা 3 বল্লম, লাঠি, তারপর রড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরে গিয়ে ভাঙচুর করে, ওখান থেকে প্রাণে বাঁচার তাগিদে ওখান থেকে পালিয়ে যায়। সেই সুযোগে তারা সেই বাড়ি থেকে দিলীপ চন্দ্র বর্মনের যে স্ত্রীর গহনা এবং নগদ 20,000 টাকা নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয়।